নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি সোমনাথ মুখোপাধ্যায়। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান ৭টার ৭ কাউন। আজকের বিষয় অনুপ্রবেশ। অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের দুর্গাপুর জেলার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে দাঁড়িয়ে তার এই বার্তাকে রীতিমতো কিন্তু একটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা। তিনি বলেছেন ভারতে অনুপ্রবেশকারীদের কোনো জায়গা নেই। যারা ভারতে ঢুকে বসবাস করছে তাদের প্রতি আইনত ব্যবস্থা নেওয়া হবে। এবং এই বক্তব্যে তিনি বাংলা শাসক দল তৃণমূলকে অবধি খোঁচা দিয়েছেন। কি বলেছেন মোদী একবার শুনে নেব প্রধানমন্ত্রীর বক্তব্য। लेकिन मैं दुर्गापुर की धरती से साफ साफ कह दूं, जो भारत का नागरिक नहीं है, फिर से सुन लीजिए, जो भारत का नागरिक नहीं है, जो घुसपैठ करके आया है, उसके साथ भारत के संविधान के तहत न्याय सम्मत कार्रवाई होती रहेगी। আমরা শুনলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন। তিনি এরপরে কিন্তু তৃণমূলের প্রসঙ্গ টেনেছেন, আমরা শোনাবো পরে। সবার আগে আমরা আলোচনায় ঢুকি। আমার সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সুকান্ত ঘোষ এবং আমার সহকর্মী বিপিন সরকার। বিপিন, আমার সাথে সুকান্ত বাবু চলে এসছেন, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সুকান্ত ঘোষ। বিপিন, তুমি আজকের এই প্রধানমন্ত্রীর বক্তব্যকে কিভাবে দেখছো, একদম সংক্ষেপে বলবে। দেখো, এটা বিজেপির দীর্ঘদিনের একটা ঘোষিত নীতি বলা যায় যে ভারতে বসবাসকারী কোন রকম যারা অনুপ্রবেশকারী রয়েছে তাদের রেওয়াজ করা হবে না, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এই বিষয়টি আরো জোরদার হয়েছে যদি আমরা বলা যায়, তাহলে দেখব অপারেশন সিঁদুরের পর এখনো পর্যন্ত সারা ভারত জুড়ে, সেটা মহারাষ্ট্র হতে পারে, সেটা দিল্লি হতে পারে, সেটা কর্ণাটক হতে পারে, সেটা তামিলনাড়ু হতে পারে, সেটা চেন্নাই হতে পারে, এমনকি কেরালা পর্যন্ত, এবং অসম, বিহার এবং পশ্চিমবাংলা, এই যে রাজ্যগুলো, মূলত অসম, ত্রিপুরা এবং পশ্চিমবাংলার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটছে। এটা দীর্ঘদিনের একটা ভারতের জাতীয় সমস্যা। এবং সেখান থেকে ঢুকে এই যে রাজ্যগুলোর নাম বললাম, সেই সমস্ত জায়গায় তারা পৌঁছে গিয়েছে। তাদের অনেকের কাছে ভারতের ভোটার কার্ড রয়েছে যেটা ফেক, যেটা আধার কার্ড রয়েছে সেটা ফেক, এবং এদের সংবাদ মাধ্যমের সামনে এই বিগত অপারেশন সিঁদুরের পর থেকে প্রায় 20,000, সংখ্যাটা কিন্তু কম নয় সোমনাথ, 20,000-এর ওপর, এখনো পর্যন্ত 20,000-এর ওপর চিহ্নিত অনুপ্রবেশকারীদের ধরা হয়েছে। অবশ্যই এখানে কিছু পশ্চিমবাংলার বা অসমের বা ত্রিপুরার নাগরিকও আছেন, কিন্তু ওই কয়েকজনের জন্য পুরো বিষয়টাই ফেক এটা বলে দেওয়া যায় না। কোন দায়িত্বশীল রাজনৈতিক দল সেটা বিপিন, তোমার কাছে আসবো। আমার সাথে এখানে রয়েছেন ডক্টর সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। সুকান্ত বাবু প্রথমবার আমাদের ভ্যানগার্ডের পর্দায় এসছেন, আপনাকে অনেক অনেক স্বাগতম। সুকান্ত বাবু, আপনি বিষয়টা অনুপ্রবেশকারী, আপনি বাংলার মানুষ, আপনি বাংলায় থাকেন, আপনি সীমান্তবর্তী জেলায় থাকেন, একেবারে অনুপ্রবেশ সম্পর্কে আপনার ধারণাটা অনেক বেশি, কি বলবেন আপনি? আপনার অডিও আসছে না, আপনার অডিওটা আসছে না।
আপনার কোনো অডিও পাচ্ছি না, আপনার আরেকবার কেটে জয়েন করুন সুকান্ত বাবু, আরেকবার কেটে জয়েন করুন, আপনার অডিও পাচ্ছি না। হ্যাঁ বিপিন, তুমি যেটা বলছিলে বলো। তবে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 20,000-এর ওপর যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদের সংবাদ মাধ্যমের সামনে আমি এরকম বহু ছবি বহু খবর আমাদের নিউজ ভ্যানগার্ডে গেছে যেখানে দিল্লিতে গ্রেপ্তার হয়েছে যারা কয়েকশো, তাদের সঙ্গে যখন কথা বলা হচ্ছে পরিষ্কার ভাবে তারা তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ছে, সংবাদ মাধ্যমের সাথেই তারা যখন কথা বলছে সেখানে অসঙ্গতি ধরা পড়ছে। কর্ণাটক থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের ক্ষেত্রেও আমাদের নিউজ ভ্যানগার্ডের পর্দায় গিয়েছে সেই খবর যে যখন সংবাদ মাধ্যম কথা বলছে সাদা চোখে, কোন রকম ডিটেকশন ক্যাম্প নয়, কোন রকম প্রশাসনিক ব্যারিকেডের মধ্যে নয়, যখন সংবাদ মাধ্যম প্রতিনিধিরা তাদের সঙ্গে কথা বলছে সেই জায়গাটাই বোঝা যাচ্ছে যে তারা ভারতীয় নাগরিক নয় এবং তাদের অনেকের কাছেই, বেশিরভাগের কাছেই যে আধার কার্ড, যে ভোটার কার্ড পাওয়া যাচ্ছে তা তারা নিজেরাই ক্যামেরার সামনে স্বীকার করেছে এটা বাংলা থেকে তারা করিয়েছে পয়সা বিনিময়ে। দেখো বিজেপি বারবার অভিযোগ করে, বিশেষ করে বঙ্গ বিজেপি বারবার অভিযোগ করে তৃণমূল ভোট ব্যাংক তৈরি করতে, বঙ্গের শাসক তৃণমূল ভোট ব্যাংক তৈরি করতে বাংলাদেশিদের ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে, বাংলাদেশিদের আধার কার্ড তৈরি করে দিচ্ছে, বাংলাদেশের এমনকি প্যান কার্ড অব্দি বানিয়ে দিচ্ছে। এমনকি মাঝখানে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিল প্রচুর রোহিঙ্গা রয়েছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে। কি বলবে এই ইস্যুতে? দেখো আমাদের নিউজ ভ্যানগার্ডেই খবর আমরা দেখিয়েছি পশ্চিমবাংলার বারাসাত থেকে কয়জনকে এই ফেক পাসপোর্ট তৈরি চক্রান্ত হিসাবে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারা কারা এবং তাদের পরিচয় কি, তারা কোথাকার বাসিন্দা, এমনকি তারা এই মধ্যমগ্রাম, বারাসাত, হৃদয়পুর এই অঞ্চলে বাড়ি ভাড়া নিয়ে রীতিমতো বসবাস করছিল। অনেকে তাদের মধ্যে অনেকে ভারত থেকে, বাংলার মাটি থেকেই ফেক ভারতীয় নাম গ্রহণ করে তারা ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দিয়েছে ফেক পাসপোর্ট বানিয়ে। এবং তুমি জানো যে গত বছর পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে, সুপরিচিত পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে একজন হোটেল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল, কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল। সেখানে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি না এই যে বারাসাত, মধ্যমগ্রাম, হৃদয়পুর থেকেও ফেক পাসপোর্ট, জাল পাসপোর্ট, তুমি বারাসাত, তুমি বারাসাতের কথা বলছো। বিপিন, পশ্চিমবঙ্গের একজন জনপ্রতিনিধি কিন্তু বাংলাদেশি নাগরিক বলে প্রমাণিত হয়েছে মালদা জেলায়। নিউটন দাসের কথা ভুলে যাচ্ছি কেন? যে নিউটন দাসের আসল নাম সম্পূর্ণ আলাদা বাংলাদেশের ভোটার তালিকায় এবং সেই ব্যক্তি শেখ হাসিনা সরকারের পতনের যে আন্দোলন বলি, যে যাই বলি না কেন, তাতে একটি পরিচিত মুখ ছিল। সেই নিউটন দাস কি করে কাকদ্বীপের ভোটার লিস্টে তার নাম ওঠে এবং সে এপার বাংলায় শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মীও, যাকে এই মুহূর্তে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে এবং সে আবার পুনরায় বাংলাদেশে পালিয়ে গিয়েছে। আমি সেটাই বলছি যে এই বারাসাত, মধ্যমগ্রাম, হৃদয়পুর, এই কাকদ্বীপ বিভিন্ন জায়গা থেকে এই জাল পাসপোর্ট, অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে কিন্তু সেন্ট্রাল বাহিনী গ্রেপ্তার করেনি, তাদেরকে কিন্তু এই রাজ্যের পুলিশ, এই লালবাজারের দ্বারা গঠিত এই ফেক পাসপোর্ট জালিয়াতি চক্রকে ধরার জন্য যে বিশেষ টিম তৈরি করা হয়েছে সেই টিম গ্রেপ্তার করেছে এবং তারা সবাই বাংলাদেশি। তারপরেও কি করে বাংলার শাসক দল দাবি করে যে বাংলা ভাষা বললে এটা গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা, যে বাংলা ভাষা। আমি একটা কথা বলি, আফ্রিকার একটি দেশ আছে লিওন, সেইখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা এবং সরকারি ভাষা হিসেবে স্বীকৃত বাংলা। তাদের একটা বেশিরভাগ জনসংখ্যার মানুষ বাংলায় কথা বলে আফ্রিকার একটি দেশে। তাহলে কি বাংলায়, যেটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলছে যে বাংলায় কথা বললেই তিনি বাঙালি, তিনি পশ্চিমবাংলার লোক, তাহলে লিওনের যারা নাগরিক তারা বাংলা পশ্চিমবাংলার লোক, তাদের নাম ঢুকিয়ে দিন আপনি বাংলার ভোটার তালিকায়। এটা করা যুক্ত হতে পারে। আমি তো মানছি যে কয়েকজন পশ্চিমবাংলা বা অসমের নাগরিকও এই যাদেরকে বিভিন্ন রাজ্যে
যে রাজ্যগুলোর নাম বললাম, মহারাষ্ট্র, দিল্লি, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, চেন্নাই, এখান থেকে ধরা হয়েছে, বেশিরভাগ বাংলাদেশি হলো। তার মধ্যে কিছু পশ্চিমবাংলা, আসামে, ত্রিপুরার বাঙালি আছে। তা তাদের কোনো ভয় নেই, সেটা চিহ্নিত করে তারা আবার স্থানে নিজ নিজ রাজ্যে ফিরে যাবে। এটা দোষের কি আছে? কিন্তু তাই বলে দেশের নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব, সেটাকে তো দলান্দলি দেওয়া যায় না। দেখো বিতিন, আমরা যে আলোচনা ঢুকছিলাম, এই যে তোমার বাংলাদেশের সাথে আমাদের বিশাল সীমান্ত, ত্রিপুরা থেকে শুরু করে মেঘালয় ছুঁয়ে আসাম, 542 কিলোমিটার এখনো ফেন্সিং হয়নি। কেন নেই? কেন সেই জমি পেল না? শুধু কেন্দ্রীয় শুধু বাহিনী। আমার প্রশ্ন হচ্ছে এখানে, শুধু কি তৃণমূলের আমলে লোক ঢুকছে না বিগত বামফ্রন্টের আমলে লোক ঢুকেছে? একদমই না। বামফ্রন্টের আমলেও বহু কলোনি তৈরি হয়েছে। এই যাদবপুর, এই বরানগর, দমদম, এই চত্বরে বহু কলোনি তৈরি হয়েছে। যে কলোনিগুলো পূর্ববঙ্গ, মানে বাংলাদেশ থেকে আসা হিন্দু, বাংলাদেশ থেকে আসা মুসলিম, যারা ওই দেশ থেকে চলে এসছে বিভিন্ন কারণে, তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে সেই সমস্ত কলোনিতে। এবং সেই সমস্ত কলোনিতে এই রাতের অন্ধকারে চলে আসা নাগরিক, তুমি একটু যদি দর্শকদের বিতিন, তুমি যদি একটু দর্শকদের গুলশান কলোনি সম্পর্কে অবগত করো। কলকাতার বুকে সবচেয়ে নবতম কলোনি, যে কলোনিতে প্রায় 10,000 মানুষ বসবাস করে, ভোটার কার্ড মাত্র 112 জন কি 13 জনের। আমি এর আগেও একটা কথা বলেছিলাম সম্রাট, যে ভোটার তালিকা প্রথমত এই জায়গাটা কনফিউশন দূর করে দেওয়া ভালো মানুষের। যেমন আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। ভারতে 7 মাস বসবাস করলে যে কেউ আধার কার্ড করাতে পারে সরকারি ভাবে। তাই ভোটার কার্ড বাদ দিয়ে, মানে এই যে আধার কার্ড, এই আধার কার্ডকে কিন্তু ভারতীয় নাগরিকত্বের যোগ্য প্রমাণপত্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না। এবার আসি ভোটার কার্ড এবং রেশন কার্ড। তুমি জানো এটা সোমনাথ, দীর্ঘদিন ধরে তুমিও সাংবাদিকতা করছো, আমরা 22-23 বছর ধরে সাংবাদিকতা করছি। আমরা দেখেছি, আমাদের সামনে অজস্র প্রমাণ অতীতে উঠে এসেছে যে 1 মাস আগে বাংলাদেশ থেকে এসেছে, তার রেশন কার্ড হয়ে গিয়েছে, তার ভোটার কার্ডে নাম উঠে গিয়েছে। এটা তো মমতা ব্যানার্জিও জানতেন। যদি তাই দেখো, মমতা ব্যানার্জি একসময় এই অনুপ্রবেশ নিয়ে কিন্তু আন্দোলন করেছেন। অনুপ্রবেশকে আন্দোলন করেছিলেন। শুধু তাই নয়, তিনি লোকসভার মধ্যে চেয়ারম্যানের মুখের উপরে এই অবৈধদের তালিকা তৈরি করে সেই তালিকা সম্মানিত কাগজপত্র ছুঁড়ে মেরেছিলেন লোকসভা চেয়ারম্যানের মুখে। সেই ভিডিও এখনো ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করে। আর এই যে 21শে জুলাই, আর 2 দিন বাদে যে 21শে জুলাই শহীদ দিবস বলে পালন করে একটা ইভেন্টে গিয়ে দাঁড়িয়েছে, রাজনৈতিক ইভেন্টে পরিণত হয়েছে। সেই শহীদ দিবসে কিসের দাবিতে আন্দোলন হয়েছিল? এই অনুপ্রবেশ, সচিত্র ভোটার তালিকায়, সচিত্র প্রধানপত্রের দাবিতে, সচিত্র ভোটার তালিকার জন্য এই দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট বা নির্বাচন করে জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব। সেটার জন্য কোনো রাজ্য সরকারের প্রশাসনিক ভবনে ঘেরাও করার কোনো দরকার ছিল না। রাইটার্স বিল্ডিং তৎকালীন বামফ্রন্ট সরকারের প্রশাসনিক প্রধান কেন্দ্র ছিল। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকা তৈরি করে, জাতীয় নির্বাচন কমিশন এই ভোটার তালিকায় নাম তোলে, জাতীয় নির্বাচন বিতিন তোমাকে একটু থামাবো। এই মুহূর্তে প্রধানমন্ত্রীকে কাউন্টার করে বাইরে দিয়েছে তৃণমূলের শশী পাজা, তৃণমূলের মন্ত্রী, নারী ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজা কি বললো একবার শুনিয়ে নেব। আপনাদের দিলটা যে আপনারা ঠিক করবেন যে বাংলায় কথা বললে সে বাংলাদেশি, উর্দুতে কথা বললে সে জেহাদি, পাঞ্জাবিতে কথা বললে সে খালিস্তানি। এই অথরিটিটা ভারতবর্ষের জনতা আপনাদের দেয়নি। এই সমস্ত প্রশ্নগুলো তো সামনে আছে। এখন আমরা বুঝি সামনে 2026-এ বাংলা নির্বাচন, আপনি পর্যটন করতে এসছেন, আপনি এখানে আবার ভোট তুলতে এসছেন, কিন্তু এইখানে অশুভ আমরা দেখছি আপনার প্রয়াস এটা বিহারের মাধ্যমে করছেন। সেটা হচ্ছে ইলেকটোরাল রোল রিভিশনের নামে, SIR এর নামেতে আপনারা আসলে প্রকৃত যারা ভোটার তাদের ভোট করার অধিকারটা কেড়ে নেওয়া। বিতিন, শশী পাজা কিন্তু একটা মারাত্মক অভিযোগ করলো, প্রকৃত ভোটারদের ভোট কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি।
দেখো, শশী পাজা সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। তিনি বাংলার রাজনীতি খুব একটা দিন পরিচিত নয়। তিনি এই 2011 সালের পর তিনি রাজনীতিতে এসেছেন এবং তিনি হয়তো জানেন কি জানেন না জানি না, তবে তার যিনি শ্বশুর মশাই ছিলেন সেই অজিত কুমার পাজা, তিনি সিপিএম এর সাথে যোগসাযোগ করেই রাজনীতিটা করতেন। হ্যাঁ, তাই তার রাজনীতি প্রতিক্রিয়া আমি দিতে চাই না। তার রাজনৈতিক জ্ঞান যথেষ্ট কম। তিনি ওই যা বলে দেওয়া হয়, লিখে দেওয়া হয়, সেটাও বাংলা ঠিকমতো বলতেও পারেন না। আধ বাংলা বাংলা বলেন। তাই তার বিতিন প্রতিক্রিয়া তোমার কাছে আসবো বিতিন, আমরা সুকান্ত বাবুকে পেয়ে গেছি। এবার সুকান্ত বাবু, লাইন ডিসকানেক্ট হয়ে গিয়েছিল আপনার সঙ্গে। সুকান্ত বাবু, অনুপ্রবেশ নিয়ে কি বলবেন? আপনি একদম সীমান্তের এমন একটি জেলা যেই জেলা থেকে বারবার কিন্তু অনুপ্রবেশের ঘটনা ঘটে। না, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে অনুপ্রবেশ এখন যেটা ঘটনা সেটা বাংলাদেশের অস্থির পরিস্থিতি একটা বড় দায়ী। গত 4 মাসে শুধুমাত্র কিন্তু এই কোচবিহার দিয়ে নয় বা হলদিবাড়ি সীমান্ত দিয়ে নয়, আমাদের কিন্তু পানি ট্যাঙ্কি, যেটা একদমই দার্জিলিং জেলার যেটা আমরা চিকেন নেক অফ ইন্ডিয়াতে শিলিগুড়ি করিডোর, পানি ট্যাঙ্কি সেখানে। হ্যাঁ, মহন্ত বর্মন নাম, বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের অধিবাসী। তার কাছে বাংলাদেশের পরিচয়পত্র, সঙ্গে আমাদের আধার কার্ড রয়েছে। এবং আমার সবচেয়ে একটা খুব মজার বিষয়, শান্ত ভৌমিক, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের অতিথি অধ্যাপক, তিনি নিয়োগ পেয়েছেন। তিনি বাংলাদেশের পরিচয়পত্র, সঙ্গে আমাদের আধার কার্ড এবং ভোটার কার্ড রয়েছে, এবং 33 নং ওয়ার্ডের বাসিন্দা। আমার প্রশ্ন এগুলো যে অনুপ্রবেশ কোথাও করানো হচ্ছে না অনুপ্রবেশের মাধ্যমে ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। কারণ বর্তমান যদি পুরো স্ট্যাটিস্টিক্স আমরা দেখি, দেখা যাবে 194 জন সহ 3 জন রোহিঙ্গা, সব মিলিয়ে 397 জনের অনুপ্রবেশ ঘটেছে তা, এবং গত 4 মাসে তা বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এবং আমি তো মহন্ত বর্মনের কথা বললাম, লাভলি খাতুন থেকে শুরু করে শান্ত ভৌমিক, যিনি পড়ান, অধ্যাপক হয়ে গেছেন বাংলাদেশ থেকে যে, এবং একজনকে দেখেছি আগস্ট আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন, শেখ হাসিনাকে সরালেন, তিনি কয়েকদিন পরে ভারতে আবির্ভূত হলেন। তাহলে দেখুন, সবচেয়ে বড় বিষয় যে এই মুহূর্তে বিজেপির মানে তৃণমূলের থেকে কিন্তু কাউন্টার করা হয়েছে। শশী পাজা মারাত্মক অভিযোগ করেছেন, বলেছেন যারা কিছু মানুষের ভোটের তালিকা থেকে বিশেষ কিছু মানুষের নাম বাদ দেওয়ার জন্যই বিজেপি নোংরা রাজনীতি করছেন। বলবেন সুকান্ত বাবু? দেখুন, নির্বাচনী সংস্কার হওয়া খুব প্রয়োজন, আশু প্রয়োজন। টিএন সেশনের পর থেকে আমরা নির্বাচন কমিশনের সেই ধরনের কোনো সংস্কার দেখিনি। কিন্তু বর্তমান যদি আমি কাউকে বলি যে এই সাল থেকে এই সাল পর্যন্ত তোমাদের কোনো প্রয়োজন নেই, কিন্তু পরবর্তীকালে 2003-এর পরে যারা এসছো তারা তোমাদের বাবা মার জন্মপত্র দেখা। এবার বিষয় হচ্ছে পরবর্তীকালে নির্বাচন কমিশন পিছু হটেছে, বলেছে যে কোনো একটি ডকুমেন্ট হলেই হবে। তবে আমার যেটা মনে হয়, বারবার মনে হচ্ছে যে ভুতুরে ভোটার নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসও সোচ্চার হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে বুথ লেভেল অফিসারের কর্মকাণ্ড অত্যাধিক বৃদ্ধি পেয়েছে, এবং তার উপর যে দায়িত্ব থাকতো যে পুরোটা জাজ দেখে প্রতিটি বাড়িতে গিয়ে যারা করতে পারছে না ভোটার কার্ড, তাদেরকে সেই জায়গাটা করিয়ে দেয়া, কিন্তু তার উপর এখন অনেক কিছু বর্তাচ্ছে যে তাকে জাজ করতে হচ্ছে, তাকে বিভিন্ন তার নথি দেখতে হচ্ছে। কিন্তু আমি আবারও বলছি যে তথাকথিত ভোট ব্যাংকের রাজনীতি আমাদের এই ভুতুরে ভোটার বা এই অনুপ্রবেশকারীদের কোনোভাবেই আমরা বের করে দিতে পারছি না। আমাদের এর ফলে নির্বাচনী ব্যবস্থায় এই যে ভুতুরে ভোটার বা রোহিঙ্গা এবং রোহিঙ্গাদের সুকান্ত বাবু, তৃণমূলের এক জনপ্রতিনিধি বাংলাদেশের নাগরিক, এটা কিন্তু প্রমাণ পাওয়া গেছে মালদা জেলার ঘটনা। একদমই একদমই। আমি তো প্রধানই তো ছিল, একজন পঞ্চায়েত প্রধানও তো রয়েছে। আমি সেটাই বলছি, কেউ আগস্ট আন্দোলনে পুরোধা, কেউ আবার জনপ্রতিনিধি। তাহলে এখন সমস্যাটা একটাই যে আমাদের বিএসএফ কিন্তু চেষ্টা করছে, এখনো বহু জায়গায় ফেন্সিং নেই। এবং সবচেয়ে বড় কথা, যেগুলো ওরা মনিটর করছে
যেটা ড্রোন দিয়ে থার্মাল ক্লোনিং করে বহু কিছু চেষ্টা করছে, এবং কিন্তু যেটা বিডিআর এবং বিএসএফ এর ফ্ল্যাগ মিটিং এর অনিশ্চয়তা দেখা গিয়েছে। এই জবে থেকে মোহাম্মদ ইউনূস এসছে, এই ফ্ল্যাগ মিটিং গুলো রেগুলার হয় না। এটা কিন্তু একটু কারণ বারবার এটা বলা হচ্ছে যে অনুপ্রবেশ হচ্ছে, কিন্তু আজকে সংখ্যালঘুরা কি করবে? সংখ্যালঘুদের জায়গা একটাই, সেটা ভারতবর্ষ। এবার ভারতবর্ষ বরাবর এই সংখ্যা মানে যেটা ইন্দিরা গান্ধী করেছিলেন, আজকে বাংলাদেশ তৈরি মানে অতদূর যাচ্ছি না, কিন্তু বাংলাদেশ তৈরি করার পেছনে তো এটা অনুপ্রবেশটা ছিলই। মানে না হলে উনি বুঝতে পেরেছিলেন যে এই পরিমাণ মানুষকে আমরা নিতে পারবো না। তো আজকে যেই জায়গাতে বিএসএফ থেকে শুরু করে সীমান্তবর্তী এলাকায় ফেন্সিং দেওয়া থেকে শুরু করে সব কাজ আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু আমি আবারও বলছি, গুলশান কলোনির মতো বারুদের স্তূপ বহু জায়গায় তৈরি হয়ে আছে, যাদের কোনো পরিচয়পত্র নেই। প্রশ্ন এই জায়গাতে যে সেখানে আমাদের স্থানীয় সরকার কি করছে, এবং বিজেপি যেটা বারবার আমার মনে হচ্ছে, তারা যেটা বহুত্ববাদ অনেক কিছুর কথা বলছে, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিকে মানে মাপা, সেই জায়গায় বোধহয় বিজেপি একটু পিছিয়ে রয়েছে। মানে নির্বাচন কমিশনের যে ধরনের ভূমিকা প্রয়োজন, বা সিবিআই ইডির যে ভূমিকা প্রয়োজন, সেই ভূমিকাগুলো আমরা দেখতে পারছি না। আজকে মোদির বার্তা, একদম আমার অনুষ্ঠানের শেষ সময় চলে আসি সুকান্তবাবু, আজকে মোদির বার্তা নিয়ে কি বলবেন? আজকে প্রধানমন্ত্রী যে বার্তা দিলেন সেটা নিয়ে কি বলবেন? না, মোদির বার্তা আমি আলিপুরদুয়ারেও শুনেছি। আর তৃণমূলকে সমালোচনা এবং তাতেই সময় অনেকটা নষ্ট করেছেন, কিন্তু আমার একটা যে বিষয় আরজি করের সেই নির্যাতিতা, তার সম্পর্কে তিনি বলেছেন। কিন্তু আমার আবারও প্রশ্ন থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো, তারা কনভিকশন রেট নিয়ে প্রশ্ন করব না, প্রশ্ন করব যে এই যে তদন্তগুলো, আদৌ কি তদন্তগুলো শেষ হবে? কত কাল ধরেই তদন্ত চলবে? তাহলে দায়টা তাদেরও নিতে হবে। শুধুমাত্র তৃণমূলের সমালোচনা করলে হবে না। তৃণমূলের মতো যে প্রকল্পগুলো তৃণমূলকে আজকে বাঁচিয়ে রেখেছে, আমি বলছি না সেই অনুদানের রাজনীতি, কিন্তু কোনো বিকল্প পথ কি বিজেপি দেখাতে পেরেছে? এখন শ্রমিক বাবুর কাছে একটা ঘটনা, তিনি কি ট্রাজিক নায়ক হবেন, না তিনি একজন জয়ী নায়ক হবেন, সেই প্রশ্নটা লাগবে। ধন্যবাদ সুকান্ত বাবু, আপনাদের আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে যথেষ্ট ধন্যবাদ। আবার ভবিষ্যতে আপনার সাথে আবার আড্ডা মারবো। বিপিন, তোমাকেও ধন্যবাদ। আমরা আজকে কিন্তু যে আলোচনা করলাম, সেই আলোচনা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। সত্যি অনুপ্রবেশ শুধুমাত্র পশ্চিমবঙ্গ, ত্রিপুরা বা আসামের জন্য নয়, অনুপ্রবেশ, অবৈধ অনুপ্রবেশ কিন্তু সারা দেশের জন্য একটা থ্রেট। কিন্তু বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে আমাদের দেশে অনেকেই ঢুকছেন, কেউ প্রাণ বাঁচাতে, কেউ চাকরির খোঁজে, কেউ বা নিজের ভবিষ্যৎ গড়তে, নাম হারিয়ে নিজেকে অন্য ধর্মের নাম পরিচয় দিয়ে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বসবাস করছেন। তাদের জন্যই কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদের উপরে একটা খাড়া নেমে আসছে। সবাইকে চিহ্নিতকরণ কখনো করা হচ্ছে বাংলাদেশি বলে। কিন্তু আদতে সত্যি করে যতক্ষণ না অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা যাবে, এই সমস্যা মিটবে না। এখন দেখার কবে সত্যি করে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা যায়। 7টার 7 কাহন এখনই শেষ করছি। আপনারা দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।